নমস্কার বন্ধুরা, রাতের স্বপ্ন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকের এই বিশেষ গল্পটি শুরু করার আগে আপনাদের সকলকে জানাই ঈদের শুভকামনা। আজকে আমরা নিয়ে এসেছি লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে হিজলপুরের ডায়েরি। তাহলে তৈরি হয়ে যান হিজলপুর গ্রামের এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে। ও মা, খুড়িমা তুমি কখন এলে? দেখতে পেলুম নি তো। তোমার তো কাল বাদে পরশু আসার কথা ছিল। হ্যাঁ রে বউ, আসলে খোগার জন্য মনটা হাঁকপাক করতেছিল, তাই আজই চলে এলুম। তা আজ এছো একদিকে ভালোই হয়েছে, বেলা গইরে গেছে, এখনো নাইতে যেতে পারিনি কো। খোগারে তুমি একটু দেখো, আমি এবার নিয়ে আসিকে। হ্যাঁ বউ, তুই যা, স্নানটা করে আয়। যা গরম পড়তিছে, বড় দিঘির জলে শরীরটা জুড়ায় আয়গে। চাওলারে নিয়ে চিন্তা করিস নে, আমি সামলি নেব কোনো। সুমতি কোলের ছেলেকে তার খুড়ি শাশুড়ির কাছে দিয়ে নিশ্চিন্তে স্নান করতে চলে যায়। খুড়ি শাশুড়ি মিনতি সুমতিদের সাথে এক ঘরেই থাকে। সুমতির বিয়ে হয়েছে হিজলপুর গাঁয়ের ছেলে বিশ্বনাথ ওরফে বিষের সাথে। চিটে বেড়ায় ঘেরা এক চালার একখানা মাত্র ঘর তাদের। সেই ঘরের মাঝ বরাবর বাঁশের মাচা থেকে একটা তেল চিটে কাপড় ঝুলিয়ে দুদিক আলাদা করা আছে। একদিকে মিনতির থাকার ব্যবস্থা হয়েছে, অন্যদিকে বিষে তার স্ত্রী সুমতি আর 6 মাসের ছেলে খোকাকে নিয়ে থাকে। সুমতিদের এমন দুর্দশা আগে ছিল না। হঠাৎ করে শ্বশুর শাশুড়ি দেহ রাখার পর বিষের এক জ্ঞাতি কাকা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে তাদের সম্পত্তি জমি জমা সমস্ত কিছু নিজের বলে চালিয়ে ওদের ভিটে ছাড়া করে। গায়ের সালিশি সভায় কাগজপত্র দেখিয়ে ভিটে দখল করে নেয়। সুমতি বুদ্ধিমতী, সে বলেছিল ওগুলো ভুয়ো কাগজ, কিন্তু গায়ের বেশিরভাগ মানুষই অজ্ঞ নিরক্ষর, আর যে কজন অল্প স্বল্প লেখাপড়া জানে তাদের এসব জ্ঞান নেই, তাই তাদের বোকা বানানো অতি সহজ হয়। বিশ্বনাথ অনেক চেষ্টা করেও ভিটে রক্ষা করতে পারে না। সেই জ্ঞাতি খুড়ো সেখানে বসবাস শুরু করে। খোকার তখন মাত্র 2.5 মাস বয়স। ভিটে হারা হয়ে বিশ্বনাথ ছেলে কোলে স্ত্রী সুমতিকে নিয়ে পথে পথে ঘুরছিল। গায়ের প্রধান হরিপদ মোদক তাদের দুর্দশা দেখে তার ঘামার বাড়ির পিছনে একটা ঘরে থাকার বন্দোবস্ত করে দেয়। বিশ্বনাথের খুড়িমা মিনতি নিঃসন্তান বিধবা, সে তাদের সাথেই থাকে। মিনতি কয়েকদিনের জন্য তার বাপের বাড়ি গেছিল, আরো 2 দিন পর তার ফেরার কথা ছিল। খোকার টানে আজই চলে এসেছে। হিজল গাছে ছাওয়া এই হিজলপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বড়ই মনোরম। গ্রামের অনেকখানি অংশ জুড়ে একটা বিরাট দিঘি রয়েছে, তার নাম বড় দিঘি। সেই জল যেমন শীতল তেমনই স্বচ্ছ ও নির্মল। মেঠো পথের দুধারে চোখ জুড়ানো শস্যক্ষেত যেন দিগন্তে গিয়ে মিশেছে। বিশ্বনাথ এই হিজলপুর গ্রামেই জন্মেছে। নিজের গ্রামকে সে বড়ই ভালোবাসে। কিছুদিন হলো সে ইট ভাটায় কাজ পেয়েছে। মালিক হাড় ভাঙা খাটিয়ে নিলেও তার দয়ার শরীর, মাঝে মাঝে 2 পয়সা বাড়তি দেয়। এই কাজটা পাবার পর থেকে একটু সুখের মুখ দেখেছে। তাই বিশ্বনাথ ঠিক করে আরো কিছু টাকা জমিয়ে মালিকের কাছ থেকে ধার করে মাঠের ধারে একটা ঘর তুলবে, তারপর এখান থেকে চলে যাবে। ওদিকে কিছুক্ষণের মধ্যেই খোকার আবার ঘুম ভেঙে যায়। দিঘিটা বাড়ির একদম কাছেই। সুমতি ছেলের কান্না শুনতে পায়। এখনো কিছু কাপড় কাচতে বাকি আছে। খোকাকে খাইয়ে এসে বাকি কাপড় কাচা যাবে ভেবে তড়িঘড়ি 2 ডুব দিয়ে উঠে পড়ে সুমতি।
ডাই করা কাঁথা কাপড় পাথরের উপর তুলে রেখে ঘরের দিকে পা বাড়ায়। কিন্তু উঠোনে পা দিতেই একটা দৃশ্য দেখে থমকে যায় সে। খোকার কান্না থেমে গেছে। মিনতি খুড়ির কাঁচা পাকা এলো চুল তপ্ত হাওয়ায় ফুলে ফেপে উঠছে, তার বুকের কাপড় খসে গেছে। সে মাটির দাওয়ায় বসে খোকাকে তার স্তন পান করাচ্ছে। ভারী রাগ হয় তার। সে ছুটতে এসে ভিজে গায়ে খোকাকে নিজের কোলে তুলে নেয়। সুমতি লক্ষ্য করে খুড়িমার কোটরাগত চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। সেই চোখে হিংসা ও নিষ্ঠুরতার ছাপ ফুটে উঠেছে। ঠোঁট দুটো যেন হঠাৎ করেই ভীষণ মোটা হয়ে গেছে। দুটো সদন্ত দুপাশ থেকে মাঝে মাঝেই উঁকি মারছে। কেমন লোলুপ দৃষ্টিতে খোকার দিকে তাকিয়ে আছে সে। এ কি কুৎসিত ভয়ঙ্কর চেহারা হয়েছে খুড়িমার। তাছাড়া সে খোকাকে দুধ খাওয়াচ্ছেই বা কি করে? সুমতির মাথা গরম হয়ে যায়। সে ঝাঁঝিয়ে ওঠে। এ কি খুড়িমা, এ কি চেহারা চিনি হয়েছে তোমার? চোখ অমন লাল পানা হয়ে আছে কেন? তাছাড়া তুমি খোকারে দুধ খাওয়াইতেছো কেমনে? দুধ এলো কোথা থেকে? তোমার তো ছেলে পিলেও হয়নি গো। তোমার তো মেলা বয়সও হয়েছে। ব্যাপারখানা কি? হ্যাঁ, একবার কও দেখিনি। মিনতি কোনো কথার উত্তর দিল না। রাগে ফুঁসতে ফুঁসতে আঁচলটা কাঁধে ফেলে ঘরে চলে গেল। সুমতি হাঁ করে একদৃষ্টে চেয়ে রইল সেই দিকে। আহারে, একে বেদবা, তার উপরে বাঁজা। খোকারে দুধ খাওয়াতে দেখে বুড়ো মানুষটারে গাল মন্দ করে ফেলেছিলুম রাগের মাথায়। সেই জন্যই মনে ব্যথা পেয়ে চুপ কইরে গেছে বোধহয়। সুমতির আফসোস হয়। খোকাকে ঘুম পাড়িয়ে সে আবার ঘাটে চলে যায়। কাঁথা কাপড় কেচে যখন ঘাট থেকে ওঠে তখন সূর্য ডুবে গেছে। পাড়ার কিছু মেয়ে বউ দিঘির পাড়ে হাওয়া খেতে এসেছে। তাদের সাথে দুটো কথা বলেই চলে আসছিল সুমতি। হঠাৎ পারুল তার পথ আটকে নিচু গলায় বলল, খবর শুনেছ বৌদি? ভাতিপাড়া এক ডাইনের উৎপাত হয়েছে গো। কিছুদিন ধরে নাকি ওখান থেকে ছোট ছোট ছেলে মেয়েরা ভর দুপুরে আর সন্ধ্যের মুখে খেলতে গিয়ে কোথাও উধাও হয়ে যাচ্ছে। তারপর জঙ্গল থেকে তাদের রক্ত মাখা কাপড় চোপড়, হাড় গোড়, চুল নখ এইসব পরে থাকতে দেখা যাচ্ছে। তার মধ্যে আজ হঠাৎ বিষ্টুবাগদের চাওলা কানাই রে খুঁজে পাওয়া যাচ্ছে নে। ঘর থেকে কখন যেন বেরিয়ে গেছে কেউ খেয়াল করে নে। তা সে তো আর একেবারে কচি কোগাটি নয় গো, 12 বছর অতি চললো। কোথায় গেছে কে জানে। এমন সময় নগেন হাঁপাতে হাঁপাতে এসে বলল, কি সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে গো। তোমরা একবারটি নিজের চোখে দেখে যাও। ওই 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 মুদের গ্রামের উপরে কে এমন কুনজর দিল গো। বাচ্চা বাচ্চা পোলা পানগুলারে কে যেন ধৈরে নে বলি দিতেছে। ওই বনের অনেক ভিতরে না আজ আমরা গেছিলুম ওই কানাইয়ের খোঁজে। হ্যাঁ, সেখানে একখান হাড়ি কাঠের সন্ধান পাওয়া গেছে গো। ওই টাটকা রক্ত লেগে আছে ওই হাড়ি কাঠের গায়ে। হ্যাঁ, এই কিছুক্ষণ আগেই না সেখানে বলি হয়েছে। কানায় রক্ত মাখা জামা, জুতো, তেল, সিঁদুর, জবার মালা, নীলকণ্ঠ, ধূত্র ফুল সব সরাই ছিটায় রয়েছে গো। মনে হয় এটা কোনো ওই ডেকার দলের না কম বটে। হ্যাঁ, কানাইয়ের বাবাও সেই জামা কাপড় নেই মাত্র বাড়িয়েছে। বড় দুঃখের ঘটনা ঘটছে গো। হঠাৎ করে গ্রামটার কি যে হইল। একদিকে ডায়েন আরেকদিকে ডাইকাত। কে আমাদের বাঁচাবে গো। নগেনের কথা শুনে কাঁথা কাপড়গুলো কোনো রকমে উঠোনে রেখে সবার সাথে সুমতিও ছুটে গেল কানাইদের বাড়িতে। সেখানে তখন কান্নার রোল উঠেছে। কানাইয়ের মা লক্ষ্মীমণি রক্ত মাখা জামা কাপড় বুকে আঁকড়ে কাঁদতে কাঁদতে আছাড়ি পিছাড়ি খাচ্ছে।
লক্ষ্মীকে দেখে সুমতির বুকটা হু হু করে ওঠে। সন্তান হারা মায়ের বুক ফাটা আর্তনাদ সে আর সহ্য করতে পারে না। সেও তো মা। মুখে আঁচল চাপা দিয়ে এক প্রকার দৌড়ে নিজের ঘরে ফিরে আসে। সন্ধে নেমেছে অনেক আগেই। তুলসীতলা খাঁ খাঁ করছে। আঁচলের খুঁটে চোখ মুছে লজ্জায় জিভ কাটে সুমতি। হায় হায়, সন্ধে হয়ে গেছে, তুলসী তলায় পিদিম ধরানো হয়নি যে। কিন্তু পরক্ষণেই একটা কথা ভেবে ভারী রাগ হয় তার। খুড়িমা কি করছে? সে সন্ধিটা দিয়ে যেতে পারে নাকো? কি আশ্চর্যের কথা! এই জন্যই রাগ হয়। রাগে গজগজ করতে করতে পরনের কাপড়টা ছেড়ে সুমতি কাঁচা কাপড় পরে নেয়। প্রদীপ ধূপ জ্বালিয়ে মা তুলসীর আরাধনা করে। তারপর ভিজে কাঁথা উঠোনের দড়িতে মেলে দিয়ে দাওয়ায় ওঠার মুহূর্তেই খোকার কান্না শুনতে পায়। কিন্তু কান্নার সুরটা অন্যরকম লাগে সুমতির কাছে। তড়িঘড়ি ঘরে ঢুকে একটা দৃশ্য দেখে ক্ষণিকের জন্য সে স্তব্ধ হয়ে যায়। এ কি দেখছে সে? খুড়িমা একটা লাল টকটকে শাড়ি পরে এলো চুলে খোকাকে নিয়ে লোফালুপি খেলছে। শাড়ির আঁচল লুটিয়ে পড়েছে মেঝেতে। খোকাকে কোলে নিয়ে অদ্ভুত কায়দায় একবার শূন্যে ছুঁড়ে দিচ্ছে, আবার লুফে নিচ্ছে, আবার ছুঁড়ে দিচ্ছে। আর খোকা চিৎকার করে কাঁদছে। খোকা যত কাঁদছে মিনতি ততই হা হা করে হাসছে। চোখের কোলে গাঢ় মোটা কাজল, পিঙ্গল বর্ণ চোখের মণি দিয়ে যেন জ্বলন্ত অঙ্গার বেরিয়ে আসছে। মোটা মোটা ভারী টকটকে লাল ঠোঁটের ফাঁক দিয়ে ঝকঝকে সাদা দাঁতের শাড়ি উকি মারছে। খুড়িমার মাঝে সাঝে খয়ের দেওয়া পান খাওয়ার অভ্যেস আছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে তার জিভ ঠোঁট এমন রক্তবর্ণ ধারণ করেছে যেন মনে হচ্ছে খানিক আগেই সে রক্ত পান করে এসেছে। হাসি তো নয়, যেন গলা দিয়ে জান্তব হুঙ্কার ছাড়ছে। ঘটনার আকস্মিকতায় এতক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল সুমতি। সম্বিত ফিরে পেতেই সে এক ছুটে মিনতির হাত থেকে খোকাকে ছাড়িয়ে নিয়ে আসতে চায়। মিনতি তার মধ্যেই খোকাকে আরো উঁচুতে তোলে। খ্যান খ্যানে গলায় অদ্ভুত ছড়া কাটতে কাটতে বিশ্রী হাসি হাসতে থাকে। খোকায় কাঁদে চোখের জলে, ডাইনি বুড়ির কোলে রক্ত খাকি হাসছে দেখে খোকার ঠোঁট বলে। এ কি খুড়িমা? খুড়িমা ছড়া কাটতে কাটতে এসব কি কথা কইছে? ভূতে পেলে নাকি খুড়িমাকে? হ্যাঁ হ্যাঁ, নির্ঘাত ভূতে পেয়েছে। ওগো ওগো, তোমরা কে কোথায় আছো গো? এদিক পানে এসো, খুড়িমাকে তেনাই পেয়েছে। ও জানিয়ে আসতে হবে, খোকার বাপ এখনো ঘরে ফেরেনি গো। কেউ ইট ভাটায় যে তারে খবরটা দে এসো গো। উঠোনে দাঁড়িয়ে তারও স্বরে চেঁচাতে থাকে সুমতি। তার কথাগুলো কানে যেতেই মিনতি থমকে দাঁড়ায়, খোকাকে আরো শক্ত করে চেপে ধরে। সুমতি সেই সুযোগে ছেলেকে জোর করে মিনতির কোল থেকে কেড়ে নেয়। তারপর মিনতিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে তার চিৎকার শুনে পাড়াপড়শিরা সব ছুটে এসেছে। সব ঘটনা শুনে প্রতিবেশী হারু বলে, এ তো সাংঘাতিক কাণ্ড গো, কান্তু উজাকে দিকে আনতে হবে। তোমরা কেউ বিশেকে খবরটা দিয়ে আসো গো। ওদিকে দাওয়ার এক পাশে দাঁড়িয়ে সব কথা কান পেতে শুনছিল মিনতি। কান্ত ওঝার নাম শুনে তার ভিতরের ভূতটা একেবারে শান্ত হয়ে গেছে। এদিকে কিছু লোক তাকে দেখতে পেয়ে তেড়ে ফুড়ে দড়ি দিয়ে বাঁধতে এলো। মিনতিকে দেখে সুমতি তখন হাঁ হয়ে গেছে। কোথায় সেই কদাকার চেহারা?
কোথায় সেই বীভৎস মুখ? এই মুহূর্তে খুড়িমার চেহারা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। এ তো সাদা থান পরা, হাতে পায়ে খড়ি ফোটা তাদের সাদাসিধে খুড়িমা। তাহলে একটু আগে কাকে দেখেছে সে? সুমতি আর কিছু ভাবতে পারে না, তার পায়ের তলার মাটি দুলে ওঠে। ইতিমধ্যে চেঁচামেচি শুনে হরিপদ এসে সব শুনে সকলকে শান্ত করে বলে, আহা, থামো দিকিনি তোমরা, কার তোকে ডাকার কোনো প্রয়োজন নাই। মিনতি খুড়িকে মোটেও ভূতে পায়নি। সুমতি বাড়িতে একা একটা দুধের শিশুকে নিয়ে থাকে, বিষে বাড়ি ফেরে সেই রেতের বেলা। তাছাড়া মিনতি খুড়ির বয়স হচ্ছে, কখন কি হয় না হয়, কিছু হলে সুমতি একা কি করি সামলাবে, সেসব নিয়ে সারাক্ষণ চিন্তে ভাবনা করে। তা থেকে কি দেখতে কি দেখেছে, ওসব ওর মনের ভুল। মিনতিকে ঘরে চলে যাবার নির্দেশ দেয় হরিপদ। তারপর সুমতিকে ডেকে তাকেও বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠাবার ব্যবস্থা করে। কিন্তু সুমতির মন থেকে চিন্তা যায় না। সে এত ভুল কখনোই দেখতে পারে না। সে তার স্বামীর ফেরার অপেক্ষায় সময় গুনতে থাকে। ওদিকে ইটভাটা থেকে বেরোতে আজ অনেকটাই দেরি হয়ে গেছে বিশ্বনাথের। মালিক তার কাজে সন্তুষ্ট হয়ে আজ থেকে তাকে তদারকির কাজে নিযুক্ত করেছে। সে কিছু উপরি টাকা পেয়ে মনের আনন্দে বাড়ি ফেরার পথ ধরে। কিন্তু কিছুটা পথ হাঁটার পরই একটা পাকুড় গাছের কাছে আসতেই তার মনে হয় মিষ্টি সুরেলা কণ্ঠে কেউ যেন তাকে ডাকছে। কিন্তু এদিক ওদিক তাকিয়েও কাউকে দেখতে পেল না বিশু। সামনেই বাঁশ ঝাড়, শোঁ শোঁ করে হাওয়া বইছে। বাঁশ পাতার সরসরানি শব্দ অনেক সময় কানের কাছে নানা রকম সুর তোলে। তখন মনে হয় কেউ যেন ফিস ফিস করে কিছু বলছে। বিষেরও প্রথমে সেটাই মনে হলো। এদিকে এই পাকুড় গাছের পাশ দিয়ে কয়েক পা গেলেই তার বাপ ঠাকুরদার ভিটে। হয়তো গাছের ফাঁক দিয়েই বাড়িটা দেখা যাচ্ছে। কোনো এক জ্ঞাতি খুঁড়ো তার ভিটে জবরদখল করে বসে আছে। ঘরে ঘরে লম্ফ জ্বলছে। সেদিকে তাকাতেই বিশুর চোখে জল চলে আসে। ধুতির খুঁটে চোখ মুছে সে বাড়ির দিকে পা বাড়ায়। এমন সময় আবার সেই মেয়েলি কণ্ঠ ভেসে আসে। এবার তার গলার আওয়াজ স্পষ্ট শোনা যায়। এই যে শুনছেন, একটু এদিকে আসবেন? আমি না পথ হারিয়ে ফেলেছি। আমার বাড়ি বিনেগায়। আমার নাম সরলা। আপনাদের ভাই আমার মামার বাড়ি, সেখানেই গেছিলেন, কিন্তু ফেরার পথটা হঠাৎ হারিয়ে ফেলেছি। যদি দয়া করে একটু এগিয়ে দেন। বিশু এতক্ষণ অবাক হয়ে মেয়েটাকে দেখছিল। মেয়েটার কথাবার্তায় তাদের মতো অতটা গেঁয়ো টান নেই। বিনেগায়ের বাসিন্দারা সবাই অল্প বিস্তর পড়াশোনা জানে, তাদের হাবভাব অন্যরকম। কিন্তু এই মেয়েটার ছিপছিপে গরম, অপূর্ব মুখশ্রী, টকটকে ফর্সা রং, টানা টানা দুটো চোখ যে কোনো পুরুষকেই আকৃষ্ট করতে বাধ্য। কিন্তু বিশ্বের সেদিকে মন নেই। সে অন্য কথা ভাবছে। মেয়েটার মামার বাড়ি নাকি এই গ্রামে। কিন্তু কিন্তু তাদের এই হিজলপুর গাঁয়ের কোনো মেয়ের সাথে বিনেগায়ের ছেলের বিয়ে হয়েছে বলে তো তার জানা ছিল না। ওদিকে বিশু চুপ করে আছে দেখে মেয়েটা আরও ঘনিষ্ঠ হয়ে বলল, আগে বলছিলাম কি, পথটা একটু দেখিয়ে দেবেন? বিশ্বে আত্মমগ্ন হয়ে পড়েছিল। মেয়েটার প্রশ্ন শুনে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় পথ দেখাবো বটে। তা আপনি এত রেতের বেলায় একা মেয়ে মানুষ বেরিয়েছেন, আজ রেতে মামার বাড়ি কাটবে, কাল সকাল উঠে চলে যেতে পারতেন। গ্রামের পথে ঘাটে কত রকম বেপথ থাকে, তা কি আপনি জানেন নে? মেয়েটার এক ঢাল রেশমের মতো কোঁচকানো চুল হাওয়ায় ফুলে ফেঁপে উঠছিল।
কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েছিল বিষে। মেয়েটা যে কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে তা খেয়াল করেনি সে। হঠাৎ ঘাড়ের কাছে কিসের একটা ঝাপটা লাগতেই ঘাড় ঘুরিয়ে তাকালো বিষে, আর সঙ্গে সঙ্গে তার বুকের রক্ত হিম হয়ে গেল। কোথায় সেই সুন্দরী মেয়ে? তার কালো কুচকুচে চুল স্বর্ণের নুড়ির মতন সাদা ধপধপে হয়ে গেছে, সেগুলোই ঝাঁটার মতন তার ঘাড়ের উপর ঝাপটা মারছে। সেই টকটকে ফর্সা রং উধাও হয়ে আলকাতটার মতন কালো হয়ে গেছে। সাদা ধান পড়া থলথলে মাংসলো চেহারা, টানা টানা চোখ দুটো উবে গিয়ে সেই জায়গায় দুটো রক্তবর্ণ গোল গোল চোখের সৃষ্টি হয়েছে, যা বিষের দিকে রক্ত লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে। সাপের মতন লকলকে জিভটা বেরিয়ে এসে ঠোঁট দুটো চেটে নিচ্ছে বারবার। তার আকর্ণ বিস্তৃত ভারী আয়তাকার ঠোঁটের দুপাশ থেকে দুটো সদন্ত বেরিয়ে এসেছে। যেমন কদর্য চেহারা তেমনই তার কুৎসিত হাসি। ঠিক পিশাচের মতন দেখতে, শয়তান ডাইনি বুড়ি। তীক্ষ্ণ নখরযুক্ত হাত দিয়ে বিষের ঘাড় চেপে ধরেছে সে। ওর মতলব বুঝতে বাকি থাকে না আর বিষের। সে ভয় চিৎকার করে ওঠে। ডাইনিটা এক হাতে তার মুখ চেপে ধরে গলার কাছে দাঁত বসাতে চায়, আর ঠিক সেই মুহূর্তে খুব কাছে কাদের কথাবার্তার শব্দ পেয়ে ডাইনি বুড়িটা বিষেকে ছেড়ে ছুটে পালায়। হারু আর নিবারণকে এগিয়ে আসতে দেখে অবাক হয়ে যায় বিষে। কি রে, এত রেত বিরেতে চললি কোথায়? অন্য কোথাও যাচ্ছি নে, তুই শিগগির করে যা। তোর খুড়িমার শরীরটা খারাপ হয়েছে, সুমতি চিনতে করতে দেখে আমরা তোকেই খবর দিতে বেরিয়েছিলাম। বিষে কোনো কথা না বলে ছুটতে ছুটতে ঘরের দিকে এগোয়। খুড়িমার খবরটা শুনে স্তক তার মনটা আনচান করছে। খুড়িমার কি হয়েছে কে জানে। 7-5 ভাবতে ভাবতে বাড়ির উঠোনে পা দিল বিষে। গল গল করে উনুনের ধোঁয়া বেরোচ্ছে, চোখ মুখ জ্বালা করে ওঠে বিষের। এ বাড়িতে আসার পর সে দাওয়ার একধারে মাটি খুঁড়ে উনুন তৈরি করে দিয়েছে। ধোঁয়ার রেশ কাটিয়ে দাওয়ায় উঠে সুমতির কাণ্ড দেখে অবাক হয়ে যায় বিষে। সুমতি খোকাকে কোলে নিয়ে উনুন ধারে বসে রয়েছে আর হাত পাখা দিয়ে বাতাস করছে। বিষে হাঁ হাঁ করে ওঠে। বলি, ব্যাপার কানা কি গিন্নি, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছে? খোকারে নিয়ে তুমি উনুনের ধারে বসে আছো, ওর চোখে নাকি ধোঁয়া ঢুকে যাবে তো। খোকারে খুড়িমার পাশে শোয়ে রাখলি তো পারতে। খুড়িমা ঘরে নাই? আছে, সে অনেক কথা, পরে বলবো খনি। এখন হাত পা ধুয়ে ছাওলারে নাও দেখিনি, আমি ভাত চড়াই গে। বিষে আর কথা না বাড়িয়ে খোকাকে কোলে নিয়ে ঘরে ঢুকে পড়ে। সুমতি সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আর ভাবে যে খুড়িমার কথাটা খোকার বাপকে জানানো কি উচিত হবে? উনি কি বিশ্বাস করবেন কথাটা? থাকে, আরো 2 দিন দেখি বরং। তারপরেও যদি ফের ওই একই ঘটনা ঘটে তাহলে তো জানাতেই হবে। ওদিকে ঘরে ঢুকে খুড়িমাকে শুয়ে থাকতে দেখে নিবারণের কথা মনে পড়ে যায়। সে তো খুড়িমার অসুখ শুনেই দৌড়ে এসেছে, কিন্তু খোকাকে নিয়ে সুমতির ওভাবে বসে থাকতে দেখে সব ভুলতে বসেছিল। খুড়িমা চোখ বুজে শুয়ে আছে দেখে তার কপালে হাত রাখলো বিষে। ও খুড়িমা, এই অবেলায় শুয়ে আছো যে, শরীরটা কি খুব খারাপ হয়েছে? কবরেজকে খবর দিমু? হ্যাঁ ও খুড়িমা। কিন্তু মিনতি চোখ বুজে পড়ে থাকে। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, নাকও ডাকছে। খুড়িমা ঘুমিয়ে পড়েছে বুঝে বিষে আর তাকে জাগায় না। খোকাকে কোলে নিয়ে আকাশ পাতাল ভাবতে থাকে। ইটভাটার মালিকের জামাই নাকি সদর কোর্টের উকিল। তার মালিক বলেছে জামাইকে দিয়ে কোর্টে কেস তোলার ব্যবস্থা করে দেবেন।
নিজের ভিটে ছেড়ে দিতে বাধ্য হলেও আসল সত্যিটা যে কি সেটা খুঁজে বের করতেই হবে তাকে। সত্যি কি ওই ভিটে তাদের হকের নয়? এটা কখনো হতে পারে না। নিশ্চয়ই এর ভেতরে কোনো চাল আছে। জ্ঞাতি খুঁড়োর দেখানো কাগজপত্র সঠিক নাকি ভুয়ো তার প্রমাণ তাকে কোর্টে দিতেই হবে। বাঁশের মাচায় কাপড় বেঁধে খোকার জন্য দোলনা তৈরি করে দিয়েছে সুমতি। খোকাকে সেখানে শুইয়ে দিয়ে বিষে গামছায় মুখ মুছে উঠে পড়ে। সুমতির সাথে কোর্টের ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে তাকে। কিন্তু সুমতির পাশে বসে প্রসঙ্গটা তুলতে যেতেই সে ঠোঁটে আঙুল দিয়ে বিষেকে চুপ করে থাকতে ইশারা করে। ঘরের ভিতর থেকে এক টানা নাসিকা গর্জন ভেসে আসছে, কিন্তু নাক ডাকার শব্দটা মোটেও অন্যান্য দিনের মতো স্বাভাবিক নয়। সুমতি সেটা ভালো মতন টের পেয়েছে। সে বিষেকে বলে, এসব মামলা মুকদ্দমার কথা এখানে না বলাই ভালো, গোপনে শুনবো ক্ষণে। তার আগে খুড়িমার একটা ব্যবস্থা করতেই হবে। খুড়িমা কেমন যেন বদলে গেছে। বাপের ঘর থেকে ঘুরে এসে স্তক নানা রকম অদ্ভুত ব্যবহার শুরু করেছে। সেসব দেখলে বড় ভয় লাগে। মনে হয় খুড়িমার উপর কোনো প্রেতাত্মার ভর হয়েছে, তেনাই পেয়েছে। তারপর চাপা স্বরে সন্ধ্যের ঘটনাটা বিষেকে খুলে বলে। শুনে বিষের চোখ কপালে উঠে যায়। বলো কি গিন্নি, খুড়িমাকে সত্যি তেনায় পেয়ে থাকলে তো খুগারও ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্যই তো কথা কান আজই তোমারে কয়ে দিলুম। ভেবেছিলুম আরো কদিন দেখে তারপর কইব, কিন্তু এখন যাখানে শুনছি আর চোখে দেখছি তাতে তো আর কোনো সন্দেহ নেই গো। কাল তো রোববার, কামকাজ বন্ধ। কাল সকাল সকাল যে একবার কান্ত ওঝাকে খবর দিয়ে এসোকে। উনি এসে একবার দেখে যা করার করে যাক। পরদিন খুব ভোরে বিষে সুমতির কথা মতো রওনা দিল কান্ত ওঝার বাড়িতে। বাগদিপাড়ার ভিতর দিয়ে হেঁটে গেলে খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছানো যায়। হনহন করে সেদিকেই হেঁটে যাচ্ছিল বিষে। বাগদিপাড়ায় ঢুকে প্রথমেই নৃত্যকালীদের বাড়ি। নৃত্যকালী তার সাথে শৈশবে একই পাঠশালায় পড়েছে। তার কাছাকাছি পৌঁছতেই বাড়ির ভেতর থেকে হাহাকার ভেসে আসে। কেন রে তুই কিছু না বলে কয়ে ঘর থেকে বেরিয়ে গেলি মা? তোকে নিষেধ করেছিলুম, নাম ধরে কেউ ডাক দিলেও বাইরের পানে যাস নে মা, যাস নে। তাও কেন গেলি রে মা, তাও কেন গেলি? সেই বুক ফাটা কান্না শুনে বিষে এক ছুট্টে তাদের বাড়িতে ঢুকে পড়ে। উঠোনে লোক উপচে পড়েছে। এক কোণে দাঁড়িয়ে নৃত্যকালী মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে। উঠোনের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছে তার বৌদি সৌদামিনী। একপাশে কানের দুল, হাতের বালা, মাথার চুল, ছেঁড়া ফ্রক ইত্যাদি পড়ে রয়েছে। নৃত্যকালীর দাদা খগেন বাঘ সেগুলো হাতে নিয়ে বুক চাপড়ে কাঁদছে। দৃশ্যটা দেখে বিষের বুক কেঁপে ওঠে। হায় হায়, এ কি দেখছে সে, এ কি শুনছে? ভিড়ের ভিতর থেকে হরেন ভাগদি তার দিকে সরে এসে কাঁপা কাঁপা স্বরে জানায়, তোর ভাই যে চম্পাকে গতকাল সন্ধ্যে থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল নে। সারা রাত ধরে উনিয়ে খোঁজার পর আজ বনবিবির থান থেকে তার রক্ত মাখা সেরা জামা, মাথার চুল, কানের দুল এসব পাওয়া যায়। হাড় গোড় কিচ্ছুটি অবশিষ্ট রাখেনি ওই শয়তানি ডাইনি। কখন যে মায়াডারে ডেকে নিয়ে গেছে কেউ কিচ্ছুটি টের পায়নি। খবরটা পাওয়ার সাথে সাথে নেত্তর বৌদি সেই যে জ্ঞান হারিয়েছে এখনো অব্দি জাগেনি। সব শুনে বিষের অন্তরাত্মা কেঁপে ওঠে। কানাইয়ের খবরটাও তার জানা ছিল না। সুমতি তাকে গতকাল রাতে জানিয়েছে।
আশেপাশের পাড়া থেকে যে ছোট ছোট বাচ্চা, সদ্যজাত শিশু উধাও হয়ে যাচ্ছে, এসব খবর তো তার জানা ছিল না। কাজের চাপে বেশ কয়েকদিন অনেক রাত করে ঘরে ফিরেছে, আবার ভোরে উঠেই বেরিয়ে যেতে হয়েছে। ফলে গ্রামে কি ঘটছে না ঘটছে কিছুই তার জানা ছিল না। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল বিশের। কাল রাতে যে সে নিজেও একটা ডাইনির খপ্পরে পড়েছিল, সে কথা তো কাউকে বলা হয়নি এখনো। তাহলে কি ওই ডাইনিটাই চম্পাকে মেরে তাকে খেয়ে ফেলেছে? তার লাল টুকটুকে জিভ আর ঠোঁট দেখে মনে হচ্ছিল খানিক আগেই কারো রক্তপান করে এসেছে। কান্ত ওঝাকে আর ডাকা হলো না বিশের। ঋতুখালীর পরিবারের পাশে থাকাটা এই মুহূর্তে তার কাছে আরো বেশি জরুরি বলে মনে হলো। তাছাড়া গায়ে যা ঘটছে তাতে একজন সিদ্ধ তান্ত্রিককে ডেকে নিয়ে আসতে হবে, আর তাকে দিয়েই ডাইনি ডাকাত যে যেখানে আছে সবাইকে খতম করাতে হবে। তার খুড়িমার ওপর থেকেও প্রেতাত্মার নজর চলে যাবে। তাই কান্ত ওঝাকে ডেকে আনার কোনো দরকার নেই এখন। সুমতিকে গিয়ে সবকিছু খুলে বললে সে ঠিকই বুঝতে পারবে। এই সিদ্ধান্ত নিয়ে আরো কিছুক্ষণ ঋতুদের পাশে থেকে বিশে তার নিজের বাড়ি ফিরে এলো। হরিপদর সাথে সলা পরামর্শ করে বিকেল বিকেল পাশের গায়ে রমানাথ তান্ত্রিকের বাড়িতে যাত্রা করল বিশে। প্রায় মাইল দুয়েকের পথ। সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। রমানাথ তান্ত্রিক আন্নিকে বসেছিলেন। আন্নিক সেরে তাদের সব কথা মন দিয়ে শুনলেন। তারপর দুই ভ্রুর মাঝখানে আঙুল রেখে চোখ বুজে ধ্যানে বসলেন। হরিপদ আর বিশে দুজনেই উৎকণ্ঠা নিয়ে প্রতীক্ষা করে রইল। একসময় ধ্যান ভঙ্গ করে রমানাথ উঠে দাঁড়ালেন। তিনি বললেন, শোন বাছারা, তোদের গায়ে শুধু একটা নয়, দুটো রক্তখাকি ডাইনির উপদ্রব ঘটেছে। তাদের মধ্যে একজন সুন্দরী মেয়ে সেজে নিজের রূপে ভুলিয়ে গায়ের অল্প বয়সী পুরুষদের আকর্ষণ করতে শুরু করেছে। এরপর সুযোগ বুঝে তাদের কেউ খেয়ে ফেলবে। আর একজন গায়েরই কারোর বাড়িতে পরিবার পরিজন সেজে মিশে আছে। তাদের জব্দ করতে হলে আমায় তিথি নক্ষত্র দেখে সাধনায় বসতে হবে। সে বড়ই কঠিন সাধনা। একটু অপেক্ষা কর, দিনক্ষণ বলে দেব। তবে এই ডাইনিরা তোদের গায়ে স্বেচ্ছায় আসেনি, ওদের আহ্বান করে আনা হয়েছে। যে ওদের ডেকে এনেছে সে নিজের কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতেই ওদের ডেকে এনেছে। রমানাথের কথা শুনে হরিপদ আর বিশে পরস্পরের মুখ চাওয়াচাই করে। একাধিক ডাইনির কথা শুনে আঁতকে ওঠে তারা। হরিপদ বলে, এগে ঠাউর মশাই, মোরা একদিন জানতুম এক ডাইনি আর এক ডেকাতের কথা। সে ডেকাত নাকি ছোট ছেলে মেয়েদের ধরে নর বলি দিতেছে। গভীর জঙ্গলে বলি দেবার আড়ি কাঠের সন্তানও পাওয়া গেছে। আমি নিজে চোখে দেখিয়েছি। কানাইকে ওকে নেই বলি দেওয়া হয়েছে। বড়ই করুণ মর্মান্তিক ঘটনা বাছা। ঠাউর মশাই, আপনি একটা বিদেন দেন, ওই ডাইনিদের তাড়াবার ব্যবস্থা করেন। ওদিকে বিশের মনে তখন অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে। দুটো ডাইনি আছে তাদের গায়ে। একজনকে তো সে চাক্ষুষ দেখেছে, কিন্তু আরেকজন, সে কার বাড়িতে লুকিয়ে আছে? এ তো সাংঘাতিক ব্যাপার। সে নিশ্চয়ই কাউকে হত্যা করে তার রূপ ধরে রয়েছে। কথাটা মনে হতেই বিশের শির দ্বারা দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যায়। মাথার চুল খাড়া হয়ে ওঠে। তারপরেই আরো একটা কথা ভেবে বিশের বুকের রক্ত হিম হয়ে যায়। তার নিজের বাড়িতেও যে দুধের শিশু রয়েছে, তার 6 মাসের খোকা, তার যদি কোনো ক্ষতি হয়ে যায়। বুকটা ছ্যাঁত করে ওঠে বিশের। বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পিটছে। ধক ধক শব্দ কানে আসে তার। রমানাথ বিশের মনের অস্থিরতা টের পেয়ে বললেন, চিন্তা করিস না বাছা, মায়ের ওপর ভরসা রাখ। জয় মা,
জয় মা দুর্গতি নাশিনী, তিনি রক্ষা করবেন তোদের। তারপর তুলো লাট কাগজপত্র আর পঞ্জিকা মিলিয়ে দেখে বললেন, আগামী শনিবার সন্ধ্যের পর আমি সাধনায় বসব। তার আগে কিছু উপাচার সংগ্রহ করে আনতে হবে তোদের। বিকেলের মধ্যে সব ব্যবস্থা করে ফেলতে হবে। তবে এ কথা এখন গ্রামবাসীদের কাউকে জানাবি না। ওদের মধ্যেই তারা মিশে আছে। তাদের কানে গেলে সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে। সঠিক সময়ে সবাই সব কিছু জানতে পারবে। যা, রাত অনেক হলো, এবার তোরা গায়ে ফিরে যা। বিষে আর হরিপদ উঠে দাঁড়ায়। রমানাথ তার যজ্ঞের বেদি থেকে এক মুঠো ছাই তুলে কাগজে মুড়ে বিষের হাতে দিয়ে বললেন, এই মন্ত্রপুত ভস্য তোর খোকার ঘরে রেখে দে। এমন জায়গায় রাখবি তা যেন কারোর চোখে না পড়ে, বুঝেছিস? বিষে সবিস্ময় তাকিয়ে থাকে রমানাথের দিকে। খোকার কথা উনি জেনে গেছেন। সে তো গোটা গাঁয়ের কথা জানাতে এসেছিল হরিপদর কাছে। হরিপদ রমানাথের বিশেষ পরিচিত। বিষে তো এই প্রথম তার বাড়িতে এসেছে, এখনো সে নিজের সম্বন্ধে কিছুই বলেনি, অথচ উনি ওনার বিশেষ ক্ষমতার দ্বারা সব কিছু দেখে নিয়েছেন। সত্যিই সিদ্ধ পুরুষ উনি, প্রণম্য উনি। বিষের চোখে জল এসে যায়। আরো একবার রমানাথের পায়ে হাত দিয়ে প্রণাম করে হরিপদর সাথে বেরিয়ে পড়ে। গ্রামে পা দিতেই ঢেঁড়া পেটানোর শব্দ কানে আসে তাদের কানে। কারা যেন সবাইকে সতর্ক করে বলছে, সাবধান সাবধান, ডাইন হতি সাবধান। গ্রামে এক ভয়ঙ্কর ডাইনি আর ডেকাতের উপদ্রব ঘটেছে। এরা বড় দুপুরে শিশুদের উঠোন থেকে তুলে নিয়ে যেতেছে। সন্ধ্যের মুখে ছোট ছেলেদের খেলার মাঠ থেকে ভুইলে বাইলে ধরে নিয়ে যেতেছে। ছেলে মেয়েদের কালা জাদু কইরে তাদের ঘর থেকেও ডেকে নিয়ে যেতেছে। ওদের ছেলে পিলেকে তেল মাখিয়ে রোদে একা ফেলে রেখো নি। আর দুপুর বা সন্ধ্যের মুখে ছেলে মেয়েদের বাড়ি থেকে বেরোতেও দেওনি। তাদের ওপর নজর রেখো সকলে। সাবধান সাবধান, ডাইন হতি সাবধান। হারুও ছিল সেই দলে। সে বলল, মনে হয় এই গ্রামের ওপর অভিশাপ লেগেছে। বনু বিবির ধানে একবার পুজো দিয়ে আসবনি আমরা সকলে মিলিয়ে। কি কও তোমরা? তার আগে সবাই সাবধানে থেকো নিয়ে। মুদের এখন অনেক টকি টকি থাকতে হবে। সেই ডেকাত বা ডাইনের দেখা পেলেই সকলে একসাথে পিডিয়ে খতম করে দিবনি তারই একেবারে। সকলেই সায় দেয় হারুর কথায়। বিষে আর হরিপদও তাকে সমর্থন করে। তবে তারা যে রমানাথ তান্ত্রিককে খবর দিয়ে এসেছে সেই কথা কাউকে জানায় না। রাতে খাওয়া দাওয়ার পর খুড়িমা সুমতি সকলে ঘুমিয়ে যাবার পর বিশু সেই কাগজের মোড়কটা তরঙ্গের ভেতর লুকিয়ে রেখে দেয়। রমানাথের চমৎকারিত্বে পরপর কয়েকটা দিন নির্বিঘ্নেই কেটে যায়। আর কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যুর সংবাদ আসে না। দেখতে দেখতে শনিবার এসে যায়। সকাল থেকে হরিপদ আর বিষে সবার অলক্ষ্যে জোগাড় যন্ত্রের কাজে লেগে পড়ে। এক ফাঁকে বিষে এসে গোপনে সুমতিকে সব কথা জানায়, খোকাকে চোখে চোখে রাখার কথা বলে। এমন সময় ঘর থেকে ঘন ঘন হাঁপ ধরার শব্দ কানে আসে তাদের। তারা ঘরে ঢুকে দেখে মিনতি বসে বসে কোঁকাচ্ছে। তার হাঁপের টান বেড়ে গেছে। সুমতি বলে, চিন্তা করুন কো, আমি খোকাকে দেখে শুনে রাখবো কনে। কিন্তু কিন্তু খুড়িমা যে হাঁপানির টানটা বেড়ে গেছে, একটু ওষুধের ব্যবস্থা করে দিয়ে তারপর যাওকে। বিষে সুমতির কথা মতন ওষুধ এনে তার খুড়িমাকে খাইয়ে দিয়ে বেরিয়ে যায়।
ওষুধটা বেশ কার্যকর। মিনতি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সুমতিও নিশ্চিন্ত হয়। সে খোকাকে একেবারেই চোখের আড়াল করে না। সমস্ত কাজকর্ম তাকে কোলে কাঁখে নিয়েই সারতে থাকে। কিন্তু দুপুরের দিকে খোকাকে ঘুম পাড়াতে গিয়ে সুমতি নিজেও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। হঠাৎ করে এমন ঘুম এসে যায় যে চোখের পাতা আর কিছুতেই খুলে রাখতে পারে না। ঘুমন্ত খোকাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। আর সেটাই তার কাল হয়ে দাঁড়ায়। যখন তার ঘুম ভাঙে, বিছানা খালি দেখে প্রথমে তার মনে হয় খোকা বুঝি ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে দাওয়ায় চলে গেছে। সদ্য হামা দিতে শিখেছে সে, কিন্তু দাওয়ায় গিয়েও খোকাকে খুঁজে পায় না সুমতি। তার চোখ চলে যায় চিটে বেড়ার দিকে। বাঁশের কঞ্চি দিয়ে তৈরি দরজার আগলটা খোলা। মাটিতে খোকার কাজল লতা আর গায়ের কাঁথাখানা পড়ে আছে। দৃশ্যটা দেখে প্রথমে কিছুক্ষণের জন্য বোবা হয়ে যায় সুমতি, তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে জঙ্গলের অনেক ভিতরে সাধনার আয়োজন করেছেন তান্ত্রিক রমানাথ। স্থানটা বেশ ভয়ঙ্কর এবং লোকালয় থেকে অনেকখানি দূরে, ফলে বিষের কানে কোনো খবরই পৌঁছায় না। সেই দুর্গম স্থানে যাবার পথে বনবিবির ধানে হাঁড়িকাঠটা দেখে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। হাঁড়িকাঠে এখনো রক্ত লেগে আছে। রমানাথ প্রতিজ্ঞা করলেন যে সাধনার পথ যতই কঠিন হোক, তাতে যদি তার প্রাণের আশঙ্কা থাকে, তাহলে নিজের প্রাণের বিনিময়ে হলেও এই গ্রামকে রক্ষা করে তবেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। সমস্ত উপাচার সাজিয়ে ঠিক সন্ধ্যের মুখে সাধনায় বসে গেলেন তান্ত্রিক রমানাথ। তার নির্দেশে হরিপদ একটা কচি বাঁশ গাছ কেটে এনেছে, যার উচ্চতা হাত তিনেকের বেশি নয়। রমানাথ সেটা 3 বার মেপে নিয়ে মাটিতে পুঁতে দিলেন। তারপর তাতে সিঁদুর ও জাফরান লেপন করে একবার চারপাশে চোখ বুলিয়ে নিলেন। তারপর মাটিতে হাঁটু পুঁতে পিছনে পা প্রসারিত করে পশ্চাতে ভর দিয়ে বসে গেলেন। ওই অবস্থায় করজোড়ে চোখ বুজে মূল মন্ত্র জপ করতে শুরু করলেন। হরিপদ আর বিষেও হাত জোর করে পাশে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই তারা টের পেল চারপাশের পরিবেশটা কেমন যেন বদলে গেছে। একটা দম চাপা বায়ুশূন্য পরিবেশের সৃষ্টি হয়েছে। থমথম করছে চারদিক। চারপাশ থেকে ভয়ঙ্কর সব তর্জন গর্জন ভেসে আসছে, যা হিংস্র পশুর হুঙ্কারের চেয়েও আরো সাংঘাতিক। সেই গর্জন ক্রমশ বেড়েই চলেছে। ডাকিনী, পিশাচ, পিশাচিনীর দল ভয়ঙ্কর মূর্তি ধারণ করে রমানাথের সাধনায় বাধা সৃষ্টি করছে। তাদের পৈশাচিক হাসিতে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। হরিপদ আর বিশু এক কোণে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। রমানাথ কিন্তু কোনো দিকে দৃকপাত করলেন না। নিবিষ্ট মনে মূল মন্ত্র পাঠ করতে লাগলেন। কিন্তু মন্ত্র জপ শেষ হবার আগেই যখন সেই গর্জন অধিক মাত্রায় বেড়ে গেল, তখন তিনি তাদের শান্ত করে আয়ত্তে আনতে এক বিশেষ মন্ত্রোচ্চারণ শুরু করলেন। ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা। যে অসৎ ব্যক্তিটি ডাকিনীদের আহ্বান করে এনেছে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে, সে নিজেও একজন তান্ত্রিক। মনে মনে তার নাম উচ্চারণ করে বিশেষ মন্ত্রটি 10 বার পাঠ করতেই সমস্ত তর্জন গর্জন থেমে গেল।
সেই অসৎতান্ত্রিকের আজ্ঞাবাহী দুই অপশক্তি তাকে ছেড়ে ধীরে ধীরে প্রকট হলো রমানাথের সামনে। তাদের দেখে বিষে চোখে অন্ধকার দেখল। হরিপদ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো ওদের দিকে। ওদিকে বিষে নিজেকে একটু সামলে নিয়ে ছুটে গেল সেই রক্তখাকি ডাইনিদের দিকে। তাদের মধ্যে একজন সেই সরলা নামের কুৎসিত ডাইনিটা, যে সুন্দরী মেয়ে এসে যে আক্রমণ করেছিল তাকে। কিন্তু আরেকজন, তাকে সে এক্ষুনি নিজের হাতে পিটিয়ে মেরে ফেলতে চায়, তবেই তার শান্তি হবে। কারণ সে আর কেউ নয়, সে তার খড়িমা, সেই কিনা মানুষরূপী ডাইনি বুড়ি। পাশেই একটা বাঁশ পড়েছিল, সেটা নিয়ে তার মাথায় মারতে উদ্যত হয়, কিন্তু সেই মুহূর্তে বনবিবির থানের দিক থেকে একটা কচি শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। সে বাঁশ ফেলে ছুটে যায় সেদিকে। এই যে তার খোকার গলা। ধানের পাশে গাছগাছালি আর ঝোপঝাড়ের আড়ালে একটা পর্ণকুটির দেখতে পায় ভিসে। খোকার কান্না সেইখান থেকেই আসছে। কিন্তু কুটিরের সামনে যাওয়া মাত্র আগুন জ্বলে ওঠে। কেউ গন্ডি কেটে বেঁধে রেখেছে। সঙ্গে সঙ্গে ঠাকুরমশাইয়ের কথা মনে পড়ে গেল ভিসের। কোনো ডাকাত নয়, একজন অসৎ তান্ত্রিক এসব ঘটাচ্ছে। ভিসে টের পেল সেই লোকটাই ওই মিনতি ডাইনিকে দিয়ে তার খোকাকে উঠিয়ে নিয়ে এসেছে। তার মানে সকাল থেকে হাঁপ ধরার মিথ্যে অভিনয় করে পড়েছিল মিনতি বুড়ি, যাতে সুমতি ও বদমতলব কোনোভাবেই বুঝতে না পারে। ভিসের এইসব চিন্তা ভাবনার মধ্যেই কুটিরের ভিতর থেকে খোকাকে নিয়ে গণ্ডির ভেতরে এসে দাঁড়ায় সেই শয়তান তান্ত্রিক। বিকট অট্ট হাসিতে ফেটে পড়ে সে। হাসতে হাসতে বলে, কিরে বিশু, কি ভেবেছিলি উকিল দিয়ে ভয় দেখিয়ে আমাকে ভিটে থেকে উৎখাত করবি? দেখ, তোর ছেলেকে আমি ধরে নিয়ে এসেছি। আজ বনবিবির থানে ওকে বলি দেব। মিনতিকে তোর খড়িমা সাজিয়ে আমি তো পাঠিয়েছিলাম রে। আমার তন্ত্র ক্ষমতা বৃদ্ধির জন্য একটা সর্বলক্ষণযুক্ত শিশু পুত্রের প্রয়োজন ছিল, তাই ওকে তুলে এনে এই কুটিরে রেখেছি। ওর 5 বৎসর হওয়া অবধি অপেক্ষা করে ওকে বলি দিলেই আমি সেই সাধনায় সিদ্ধি লাভ করতাম। কিন্তু আদালতের সমন পাঠিয়ে আমার সেই কাজকে ত্বরান্বিত করে দিলি তুই। ওর চোখের সামনে এই গণ্ডির ভেতরেই তোর খোকাকে বলি দিয়ে রক্তে রাঙাবো আমি। তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। হ্যাঁ, তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, তবু কিচ্ছু করতে পারবি না। গণ্ডি পেরোলে সাক্ষাৎ মৃত্যু হবে তোর, সাক্ষাৎ মৃত্যু। বিষে চমকে ওঠে সেই তান্ত্রিককে দেখে। এ হলো সেই গোসাই নামের নকল জ্ঞাতি ঘুড়ো যে তাকে ভিটে ছাড়া করেছে। বিষে ভয় পেল না সেই হুমকিতে। গণ্ডির দিকে এগিয়ে গেল, কিন্তু গণ্ডিতে পা রাখার আগেই চেনা গলা পেয়ে থমকে গেল সে। রমানাথ এসে উপস্থিত হয়েছে। বিষে রমানাথের পায়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে। আমার খোকারে আপনি বাঁচান। ওই শয়তান গোসাই বুড়ো ওকে এক্ষুনি মেরে ফেলবে। আপনার 2টা পায়ে পড়ি, বাঁচান আমার খোকারে, আপনি বাঁচান। ওঠ বাছা, ওঠ, কাঁদিস না। ওই ভণ্ড প্রতারক শুধু ডাকিনী বিদ্যা শিখে মানুষের অনিষ্ট করতেই জানে। ওর যে সব ক্ষমতা লুপ্ত হয়েছে, মূর্খতা এখনো জানে না। ও তোর খোকার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তো রয়েছি, সময়ের প্রতীক্ষা কর, এই আগুনও নিভে যাবে। জয় মা, জয় মা।
বললি তুই? সেদিনের ছোকরা তান্ত্রিক, তুই আবার তন্ত্র সাধনার কি জানিস রে? আমার ক্ষমতা লুপ্ত করবি, এত সাহস তোর? দেখি দেখে কি করে তুই রক্ষা করিস বিশুর ছেলেকে। এই আগুন পেরিয়ে আসার ক্ষমতা তুই তো ছাড়, অন্য কারোরই নেই, অন্য কারণ নেই। বিশেকে শান্ত করে রমানাথ বললেন, ওরে মূর্খ গোসাই, তোকে ধূলিসাৎ করে দিতে বিন্দুমাত্র সময় লাগবে না আমার। এবার তোর সময় হয়ে এসেছে, বুঝবি এবার। গোসাই তান্ত্রিক আবার ব্যঙ্গের হাসি হাসতে থাকে। সেদিকে কর্ণপাত না করে রমানাথ পিছন ফিরে কাদের যেন আদেশ দিলেন, হাই, তোরা সব যা, এখনই আগুন ডিঙি ওই ভণ্ড শয়তানটার কাছ থেকে খোকাকে নিয়ে আয়। হরিপদ আর বিষে অবাক হয়ে দেখল অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসছে গোসাই তান্ত্রিকের আহ্বান করা সেই ডাকিনীরা। আগের চেয়েও আরো বেশি কুৎসিত এবং ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে। মন্ত্রশক্তির প্রভাবে ইতিপূর্বেই তারা রমানাথের আজ্ঞাবাহী দাসীতে পরিণত হয়েছে। তাদের দেখে গোসাই এবার ভয় পেয়ে গেল, কিন্তু তবু দুষ্কর্ম করা থেকে বিরত হল না। খোকাকে তুলে শূন্যে আছাড় মারতে গেল। ঠিক সেই মুহূর্তেই মিনতি ডাইনি খোকাকে লুফে নিয়ে গোসাইয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে হাসতে লাগলো। সরলা নামের ডাইনিটা ততক্ষণে গোসাইয়ের পিঠ থেকে খাবলা খাবলা মাংস তুলে মহানন্দে খেতে শুরু করেছে। গোসাই তান্ত্রিকের গগন বিদারী আর্তনাতে কেঁপে উঠল হিজলপুর গাঁয়ের বনভূমি। ইতিমধ্যে খোকার খোঁজে গ্রামবাসীরা লাঠি সোটা হাতে দলে দলে ছুটে এসেছে গভীর জঙ্গলে। বনবিবির ধান পেরিয়ে আরো কিছুটা গভীরে যেতেই সেই পর্ণকুঠিরের দেখা পেল তারা। গোসাইয়ের চিৎকার শুনে সকলেই সেখানে থমকে গেল। খোকাকে বিষের হাতে তুলে দিয়ে মিনতি ডাইনি হুঙ্কার দিয়ে বলল, গোসাই, তোর কথা মতো বিষের খুড়িমাকে মেরে তার রূপ ধরে একদিন বিষের বাড়িতে থেকেছি। ওর খোকাকে তোর হাতে তুলে দেবার জন্য হিজলপুরের কত মায়ের কোল খালি করে দিয়ে কত শিশু ছেলে পিলেতে দৌড়ে এনেছি। নিজের ক্ষমতা বাড়াতে তুই তাদের বলির রক্তে খাড়া ভিজিয়েছিস। আজ তোকে এই হাড়ি কাটে বলি দিয়ে তোরই রক্ত পান করব। হিজলপুরের আকাশ বাতাস কেঁপে ওঠে সেই ভয়ঙ্কর অট্টহাসিতে। গ্রামবাসীরাও লাঠি ছোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে গোসাইয়ের উপরে। শালা আমাদের ছেলে পিলাগুলা রেডি বলি দিতাছিল, মার মার ছেড়ে মার 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 মেরে ফেল বেটা, মেরে ফেল, মার ছেড়ে মার মার ছাড়বি না, মার 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 মেরে ফেল বেটা, মেরে ফেল, মার মার মার। ধুকতে ধুকতে বিষের পা ধরে ক্ষমা চায় গোসাই তান্ত্রিক। রমানাথ বললেন, যেমন কর্ম তেমন ফল। রমানাথের কথা শেষ হতে না হতেই একটা কান ফাটানো আর্তনাদ শুনে চমকে ওঠে সবাই। তারা দেখল ডাকিনীরা মহল্লাসে খড়গ হাতে গোসাই তান্ত্রিককে হিড় হিড় করে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ধীরে ধীরে সেই আর্তনাদ চাপা পড়ে গেল ভয়ঙ্কর তর্জন গর্জনার বিকট হাসির আড়ালে। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য সকলেই ভাষা হারিয়ে ফেলেছিল।
রমানাথের কথায় তাদের এবার চেতনা ফিরে এলো। এই ভণ্ড গোসাই কস্মিন কালেও বিশুদের আত্মীয় ছিল না। সম্পূর্ণ পৃথক বংশভূত গোসাই নিজের অপকর্ম সিদ্ধি করে এক গ্রাম থেকে অন্য গ্রামে পালিয়ে বেড়াতে অভ্যস্ত ছিল। তারপর একবার এই হিজলপুর গাঁয়ে এসে এখানকার এই সরল সাদাসিধে গ্রাম্য মানুষদের দেখে এখানেই আস্তানা গেড়ে তোলার পরিকল্পনা করে। বিষে ভিটের উপর ওর নজর পড়ে। বিষের মাথার ওপর এক বিধবা খুড়িমা ছাড়া আর কোনো অভিভাবক ছিলেন না। সে বড়ই সরল এবং অজ্ঞ। ওর সরলতার সুযোগে ভুয়ো কাগজপত্র দেখিয়ে ভিটে মাটি কেড়ে নেয়। তারপর নিজের স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে ডাকিনী বিদ্যা প্রয়োগ করে সে যথেচ্ছাচারিতা করতে থাকে। গভীর জঙ্গলে আস্তানা গেড়ে নিজের শক্তি বৃদ্ধির জন্য নরবলি দিতে শুরু করে। ডাকিনী আহ্বান করে তাদের কাজে লাগায়। ধীরে ধীরে সকলকে গ্রাস করে এই গ্রামের অধিপতি হওয়ার স্বপ্ন দেখেছিল সে। আজ তার সব জারিজুরি খতম হলো। জয় মা, জয় মা দুর্গতি নাশিনী, জয় মা। রক্ষা কর মা, এদের রক্ষা কর। এরপর শান্তি যজ্ঞের আয়োজন করে মন্ত্রপুত ধোঁয়া ছড়িয়ে দিলেন হিজলপুর গাঁয়ের আকাশে বাতাসে। ডাকিনী দোষে দুষ্ট হিজলপুর গাঁ মুক্ত হলো আজ। সকলে রমানাথের নাম নিয়ে উল্লাসে জয়ধ্বনি করতে করতে ফিরে এলো গাঁয়ে। খোকা তার মাকে দেখে খিলখিল করে হেসে উঠল। সেই হতভাগ্য সন্তান হারা পিতামাতাদের বুকের ক্ষত যেন জুড়িয়ে গেল সেই নিষ্পাপ হাসি শুনে। খোকা তাদের সকলের নয়নের মণি। বিষে তার বাপ ঠাকুরদার ভিটে মাটি ফিরে পেল। তাদের দুঃখের দিন ঘুচে গেল। রমানাথ সকলের অনুরোধে সে রাতটা বিষেদের ভিটায় কাটিয়ে পরদিন নিজ গৃহে ফিরে গেলেন। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের নিবেদন লেখিকা মৈত্রী চ্যাটার্জির কলমে হাড় হিম করা গ্রাম বাংলার প্রেক্ষাপটে রচিত আরও একটি ভয়াল ভয়ঙ্কর ভৌতিক গল্প। গল্প পাঠে শুভদীপ, গল্পের সূত্রধর আমি দীপম। অন্যান্য চরিত্রায়নে খুশি, রিনি, অতনু, দেবজিৎ, প্রেরণা, রাজ, ইন্দ্রিতা, শুভদীপ, প্রত্যুষা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে সাসপেন্স স্টুডিও। প্রচ্ছদ অঙ্কনে সায়ন্তন। পরিবেশনা ও পরিচালনায় সাসপেন্স স্টুডিও। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল রাতের স্বপ্নতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।